আর তোদের আজকে পড়াবো কি একটা নতুন চ্যাপ্টার। আগের দিন তো সেটা শেষ হয়ে গেল চ্যাপ্টারটা, পর্যায় সারণী। তো ওখানে দেখেছিলাম বিভিন্ন ধরনের অনেক মৌলকে আমরা মনে রাখতে পারছিলাম না, সেই জন্য একটা সারণীতে, পর্যায় সারণীতে একটা মৌলগুলোকে রেখেছিলাম তাদের বিভিন্ন ধর্ম বা এইগুলো ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, বিভিন্ন ধর্ম অনুযায়ী রেখেছিলাম। নেক্সট চ্যাপ্টারে, যেটা এটা চ্যাপ্টারটাই আমরা কি দেখবো, আয়নীয় ও সমযোজী বন্ধন। আমরা আস্তে আস্তে দেখবো, দুটো ক্লাস শেষ হয়ে যাবে। আজকে পড়াবো আয়নীয় বন্ধন, পরের দিন পড়াবো সমযোজী বন্ধন। জিনিসটা কি থাকে, দেখ বন্ধন যে নামটা, শুনে বুঝতে পেরেছিস কি, কিছু একটা বাঁধা অবস্থায় থাকে বা বাইন্ডিং, বন্ধন মানে বন্ধন মানে বুঝতে পারছিস কিছু একটা ওই যে বাঁধা টাইপের থাকে। তো আয়নীয় আর হুম। সমযোজী, এখানে কি হয়, মৌলগুলোর যে পরমাণুগুলো বিভিন্ন ধরনের বন্ধনে আবদ্ধ থাকে। তারই দুটো ভাগ, একটা হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজীয় বলে, আর একটাকে বলে সমযোজী যৌগ। তাহলে সমযোজী আর আয়নীয় দুটো ভাগ, আজকে আয়নীয় পড়াবো। তো তোদের এইগুলো পড়তে গেলে খুব বেসিক জিনিস লাগে। বেসিক জিনিসগুলোর মধ্যে আমি লিখেছি যে এইগুলো, এগুলো অনেক সময় গুলিয়ে যায়। এগুলো কোনোদিনও পরীক্ষায় পড়বে না যে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। কিন্তু এইগুলো তোদেরকে মনে রাখতে হবে, মানে বুঝতে হবে যে জিনিসগুলো কি, পরমাণু কি, অণু কি, কোনটা বড় কোনটা ছোট, সেইগুলো তোদেরকে মনে রাখতে হবে। মানে এইগুলো জাস্ট বেসিক জিনিস, কোনোদিনও পরীক্ষায় আসবে না তোদের, আমি 100% শিওর কোনোদিনও তোদের পরীক্ষায় আসবে না। যেমন ধর সেই অ আ ক খর মতো তোর কখনো তোর পরীক্ষায় আসবে ক খ গ ঘ বা এইগুলো একে চন্দ্র দুয়ে পক্ষ, কিন্তু বুঝতেই পারছিস 1 2 3 4 না জানলে কিছু পারবি না, সেই রকম টাইপের আর কি। পরমাণু, প্রথমে হচ্ছে কি পরমাণু, এইগুলো জাস্ট জেনে রাখবি, মানে অনেকেই হয়তো জানে না, মানে ওই আর কি। পরমাণু কি, পরমাণু হচ্ছে কোনো একটা পদার্থ, তার সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কি পরমাণু। কোনো একটা পদার্থের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কি পরমাণু। ঠিক আছে। তারপরে আছে কি অণু। অণুটা কি, অণুটা কিছু নয়, পরমাণুগুলো সমষ্টি। অণুটা কি, পরমাণুগুলো সমষ্টি। মানে অনেকগুলো পরমাণু, মানে একের বেশি, সোজা কোথায়, পরমাণুগুলো একসঙ্গে যোগ হলে তাকে বলে অণু। পরমাণুগুলো সমষ্টি। অনেকগুলো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। ঠিক আছে। আচ্ছা, মৌল কি, মৌল হচ্ছে, এটাই কি, একটা তার মৌলতে কি থাকে, এক ধরনেরই পরমাণু নিয়ে গঠিত, অন্য কোনো মৌলের মানে অন্য কোনো পরমাণু থাকবে না অন্য কারো, এক ধরনের পরমাণু নিয়েই গঠিত হচ্ছে মৌল। আর আমরা পর্যায় সারণীতে দেখেছিলাম কি, সেগুলো কি ছিল, প্রতিটা মৌল ছিল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, যা পড়েছিস, বেরিলিয়াম, বোরন, কার্বন, সবকিছু হলো মৌল। যেগুলো কি, না একটারই, এক ধরনের পরমাণু নিয়েই গঠিত, এটা হচ্ছে মৌল, এক ধরনের পরমাণু নিয়ে গঠিত, এক ধরনের পরমাণু নিয়ে গঠিত। আর যৌগ কি, যৌগ হচ্ছে কি, বুঝতেই পারছিস, ভিন্ন মৌলের পরমাণু নিয়ে গঠিত। যেমন ধর জল, যেটাই ধরতে পারি, বা NaCl, বা যাই হোক জল ধরি আমি। দেখ হাইড্রোজেনের একটা পরমাণু মৌল নিয়ে গঠিত, আবার অক্সিজেনের একটা আছে। ভিন্ন ধরনের মৌলের সমন্বয়ে গঠিত যে জিনিসটা, তাকে বলা হয় কি যৌগ। ভিয়াল এক শর্টকাটে আমি লিখে দিই, ভিন্ন ধরনের মৌল নিয়ে গঠিত। আজকে তোদের একবারে বেসিক, মানে কম পড়াবো, কিন্তু জিনিস এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, আমি স্যার বলে দেবো কোথা থেকে আসবে। আচ্ছা, তারপরে কি আয়ন। আয়ন কি, না কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন করে, তখন কি হয়, সে অ্যানায়ন বা ক্যাটায়নে পরিণত হয়। ধরলাম আমি এনে একটা মৌল, যেটা সোডিয়াম, তোরা পড়েছিস, আমি বলেছিলাম তোদেরকে 1 থেকে 20 পর্যন্ত করতে মুখস্থ। সোডিয়ামের কি 11 হয় যতটা সম্ভব, 2 8 1। তো এ কি করে, যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তখন কি হবে, ইলেকট্রন বর্জন মানে কি হলো, ও পজিটিভ বা ধনাত্মক আধানের আয়নে পরিণত হয়, সেটা কি হলো Na+। কারণ ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, ইলেকট্রনের আধান কি হয়, নেগেটিভ, ইলেকট্রনের আধান নেগেটিভ। তাহলে যদি নেগেটিভটা বেরিয়ে যায়, তার মানে কি হলো, জিনিসটা পজিটিভ হয়ে গেল বেশি আরো। সেই জন্য Na থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ও হয়ে যায় কি Na+। একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন
বেরিয়ে যাওয়া মানে কি বর্জন করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, একটা ইলেকট্রন বর্জন করলে Na+। একটা ইলেকট্রন বাদ দিয়ে দিল তার মানে কি নেগেটিভ আধান কমে গেল, সেই জন্য পজিটিভ ও আয়নে পরিণত হয়, যেটাকে বলে ক্যাটায়ন। পজিটিভ আয়ন কি ক্যাটায়ন। আর একই রকম যদি Cl একটা ধর মৌল, সে যদি একটা আয়ন নিয়ে নেয়, একটা যদি ইলেকট্রন নিয়ে নেয়, একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন সে কি হবে Cl মাইনাস, মাইনাস আছে মানে কি এটাকে কি বলে অ্যানায়ন। যেই আয়নের মাথা যদি মৌলের মাথায় পজিটিভ থাকে সেটা ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, যদি মাথায় মাইনাস থাকে সেটাকে বলে অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়ন, এইগুলো ছিল বেসিক জিনিস, যে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, মৌল কাকে বলে, যৌগ কাকে বলে, আয়ন কি, এইগুলো হচ্ছে নর্মাল জিনিস, জেনে রাখা তোদের উচিত। এবারে আমরা আসবো কি যে বন্ধন জিনিসটা কি। এমনি তো আমরা সবাই জানি বন্ধন মানে কিছু একটা, বুঝতেই পারছিস, যে বাঁধা অবস্থায় আছে বা এরকম টাইপের আর কি, সমন্বয়ে গঠিত এরকম টাইপের। তো আমরা কেমিক্যালের মানে রাসায়নিক বা রসায়ন যখন আসবো, যখন রিয়েকশন হচ্ছে কিছু একটার সঙ্গে একটা বন্ধন হয়ে যাচ্ছে, সেইখানে আমরা বন্ধনকে সেটা দেখবো। আর যদি একাধিক মৌলের বা এক মৌলের হতে পারে, এক বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অণু বা আয়ন রূপে অবস্থান করে, সেই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। এটাও পরীক্ষায় আসবে না যে রাসায়নিক বন্ধন কাকে বলে, কোনোদিনও পরীক্ষায় আসবে না। তা জিনিসটা কি হয়, স্যার কোনটা আয়ন। আয়ন। হুম আচ্ছা, আয়ন কি, দেখ তোর কোন একটা মৌল আছে, তো ধর আমি যেটা একটা জাস্ট উদাহরণ নিলাম যে সোডিয়াম বা ক্লোরিন, ঠিক আছে, তাহলে সোডিয়াম একটা মৌল, সেই মৌলটা যখন ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন বর্জন করতে পারে, সেটা তো আসবো আমি কখন গ্রহণ করে কখন বর্জন করে। আমি একটা জাস্ট এখানে এখানে যেটা নিলাম তার জন্য বলে দিচ্ছি, সোডিয়ামের কি হয় 11 হয়। 11 মানে ইলেকট্রন বিন্যাস, আমি পড়তে বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত 11। তাহলে 11 হলে প্রথম কক্ষপথে থাকবে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে থাকবে কত একটা ইলেকট্রন, কারণ সে 2n² আচ্ছা। বলেছিলাম, আগের দিন বলেছিলাম, ছবি হুম, ছবি এঁকে দেখাচ্ছিলাম, দুটো 8টে 8টে এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ, আর আমরা জানি যে 8টা যখন ইলেকট্রন থাকে একটা কক্ষপথে, তখন সেই মৌলটা কি হয় অত্যন্ত মানে স্থির হয়, সুস্থিত হয়, মানে কি বলবো স্টেবিল হয়, মানে সেটাকে তুই ভাঙতে মানে ইজিলি সহজে অন্য কোনো বিক্রিয়া করতে পারে না, ও খুবই সুস্থির হয়। সেই জন্য সবাই চাইবে কি স্থির হতে, না সুস্থির হতে, স্টেবিল হতে চাইবে, স্থির হতে চাইবে। কারণ যেটা বলেছিলাম, ধর একটা মানুষ দাঁড়িয়ে থাকতে মানে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু 8 ঘন্টা আরামসে শুয়ে থাকবে। সেই জন্য কোনো মানুষ চাইবে কি শুয়ে থাকতে, কারণ সে স্থির পজিশন ওটা না, কোনো প্রবলেম হবে না, কিন্তু দাঁড়িয়ে তুই 8 ঘন্টা থাকতে পারবি না কোনোদিন। সেই জন্য পৃথিবীতে যে কোনো জিনিস সবাই চায় স্টেবল হতে, সবাই। তাহলে এই সোডিয়ামের তা কোটা আছে 2 8 1, তাহলে সোডিয়াম কি চাইবে, ওর বাইরের কক্ষে যেন 8টা থাকে, এই একটা যেন না থাকে, তাই না? ও তো চাইবে যে আমার সুস্থ, আমি স্থির হতে যাবো, আমি স্টেবল হতে চাইবো, আমার বাইরের কক্ষে যেটা আছে ওকে ফাটিয়ে দিই, তাহলে আমার 2 8 হয়ে যাবে, আমি স্থির হয়ে যাবো, স্টেবল হয়ে যাবো, তাই না? সেই জন্য কি করে, এই যে বাইরের ইলেকট্রনটা আছে, মানে অ্যাকচুয়ালি তো কি এরকম নিউক্লিয়াস থাকে, তার বাইরে এরকম কক্ষপথ থাকে, এর 2 8 এক আছে বলে আমি 3টা এঁকেছি, প্রথম কক্ষপথে 2টা থাকবে, হুম, তারপর কত 8টা থাকবে, 2 3 4 5 6 7 8, তারপর কত একটা থাকবে। তো এ চাইবে কি এটা কার, এন এ, এটা এন এ সোডিয়ামের, এটা সোডিয়ামের নিউক্লিয়াস। তো এ চাইবে কি বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে একে হাঁটিয়ে দিতে। তো হাঁটালে কি হয়ে যাবে, একে যদি সরিয়ে দেয় কি হয়ে যাবে, এটাকে সরিয়ে দিলে তখন দেখ দুটো, তারপরে কক্ষে 8টা, তখন কেউ স্থির হয়ে গেল, মানে স্টেবিল প্রচুর, হুম, ওকে কেউ হাঁটাতে মানে ইজিলি অন্য অন্য কোনো রিয়াকশন করবে না, অন্য কোনো এতে বিক্রিয়া করবে না, এরকম টাইপের আর কি। সেই জন্য সোডিয়াম কি করে, এই যে লাস্টের ইলেকট্রনটা বা এটা যাই ইচ্ছা বল, এই লাস্টের ইলেকট্রনটা কি করবে, ও হাঁটিয়ে দিতে চাইবে, বর্জন করে দিতে চাইবে। সেই জন্য কি করেছে, দেখ এই দেখ এন এ কে কি করেছি, অন্য কালারটা লিখি,
এ দেখ একটি ইলেকট্রন বর্জন করলে লিখেছি, কেন বর্জন করলে বুঝতে পেরেছিস তো, কেন গ্রহণ করছে না ও? কারণ ও চাইছে তো স্থির হতে, মানে সবাই তো হ্যাঁ চায় স্থির হতে, সেই জন্য ও বর্জন করে দিয়েছে এটাকে। দেখ একটা ইলেকট্রন বর্জন, তাহলে যদি বর্জন করে দেয়, ইলেকট্রনের আধান কি নেগেটিভ, ঋণাত্মক আধান, ই মাইনাস, দেখ এই হ্যাঁ ই মাইনাস। হুম, তাহলে যদিও একটা বর্জন করে দেয়, তাহলে কি হলো, ঋণাত্মকটা কমে গেল না? হ্যাঁ সেই জন্য আধানটা কি ধনাত্মক আধান হয়ে যায়, প্লাস, যেটাকে বলা হয় আচ্ছা ক্যাটায়ন। একই রকম ভাবে ধর সিএল ধর, মানে ক্লোরিন, যেটা ক্লোরিনের কটা থাকে 17টা, ক্লোরিনের কটা থাকে 17, সিএল 17। তাহলে এটাকে বিন্যাস করে, ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 থাকবে প্রথম কক্ষে, তারপরে কক্ষে 8টা বা রাখতে হবে, তারপরে কক্ষে 8টা হুম, থাকবে, কিন্তু এখানে 17 আছে, দেখ 2 8 10 হয়ে গেল, বাকি থাকে কটা, 7টা, হ্যাঁ 7 হুম হয়ে 7 গেল। এবারে এ তো এই 7টা ইলেকট্রনকে আর বর্জন করতে চাইবে না, এ চাইবে কি একটা ইলেকট্রন গ্রহণ করে আমি 2 8 8 হয়ে যাব, হ্যাঁ কারণ 8টা সেই একই জিনিস, 8টা হয়ে গেল, ও স্থির হয়ে গেল। সেই হুম জন্য ক্লোরিনের টেন্ডেন্সি কি, এ একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, কারণ ওটা ইজি সব থেকে, 7টা ইলেকট্রন বর্জন করবে তো অনেক যাবে শক্তি, তার থেকে একটা ইলেকট্রন টুক করে গ্রহণ করে নেবে। সেই জন্য হ্যাঁ ক্লোরিন কি করে, এই যে লিখেছি দেখ, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে গ্রহণ করলে গ্রহণ কি হবে, করলো হুম, ওর ইলেকট্রন মানে কি, ঋণাত্মক আধান, তাই ঋণাত্মক আধানও গ্রহণ করেছে, মানে কি কি হবে ওটা, নেগেটিভ। ধনাত্মক হ্যাঁ সেই জন্য এটাকে বলছে নামটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা পজিটিভটা হচ্ছে ক্যাটায়ন, নেগেটিভটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা এইবারে এটা তো গেল, ওইগুলো বেসিক জিনিস গেল। তারপরে বলেছিলাম কি, না বিভিন্ন তো মৌল আছে, সেই মৌলগুলোর কি আছে, বিভিন্ন পরমাণু থাকবে, একটা মৌল আছে মানে অবশ্যই তার পরমাণু থাকবে, কারণ পরমাণুই হচ্ছে কি একটা পদার্থের ন্যূনতম ক্ষুদ্রতম একক। তাহলে ওই যে মৌলগুলোর পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাকেই বলা হয় কি রাসায়নিক বন্ধন। ওই যে বন্ধনে যুক্ত হয়ে আছে, ওটাকে বলছে রাসায়নিক বন্ধন। এবারে এই যে যৌগ হয়, সেই যৌগগুলো, যৌগ মানে কি বললাম, তাহলে এখানে লিখেছি দেখ, যৌগ মানে কি ভিন্ন ধরনের মৌল নিয়ে গঠিত, এইগুলো হচ্ছে কি যৌগ। এবারে এই যে যৌগগুলো হয়, তাহলে বুঝতে পারছিস, একটা ধর আমি বললাম এই যে NaCl একটা যৌগ, দেখ কেন যৌগ সেটা দেখ, NaCl তো এক্ষুনি করালাম, NaCl, দেখ Na হচ্ছে একটা আলাদা মৌল, Cl হচ্ছে একটা হুম আলাদা মৌল, দেখ দুটো আলাদা মৌল, তারা পরস্পরকে হুম কি হয় একটা আকর্ষণ বলের প্রভাবে বা কিছু হয়ে একটা বন্ধনে যুক্ত আছে, এটাকে বলছে কি যৌগ। এবারে এই যে যৌগটা সমযোজ, এই যৌগটাকে কি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আয়নীয় বন্ধনের মাধ্যমে যৌগ গঠন হবে, আর একটা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন হবে, এই হচ্ছে দুটো ভাগ। একটা হচ্ছে আয়নীয়, আয়নীয়, এটাকে তড়িৎযোজীও বলে, আয়নীয় বা তড়িৎযোজী। আর 2 নম্বর কি, সমযোজী। ঠিক আছে, এই দুটো প্রকার হচ্ছে ভাগ, একটা হচ্ছে আয়নীয় আর একটা হচ্ছে সমযোজী। আচ্ছা আয়নীয় যেগুলো হয়, আর প্রথম আজকে তোদের আয়নীয় পড়াবো, পরের দিন তোদের সমযোজী পড়াবো। আয়নীয় যেগুলো হয়, এগুলোর কি হয়, না এই যৌগগুলোর একটা বিশেষ ধর্ম থাকে একটা, মানে বুঝতেই পারছিস, মানে পার্থক্য তো তোদেরকে করতে হবে, নাহলে তো দুটোই একই হয়ে যাবে। সেই আয়নীয় যৌগ যেগুলো হয় তার কিছু কিছু ধর্ম থাকে, যেমন হচ্ছে 1 নম্বর, 1 নম্বর কি, না এরা সাধারণ চাপ ও উষ্ণতায় কি হয় কঠিন অবস্থায় থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য, তো অনেক সময় বৈশিষ্ট্য লিখতে দেয়, 2 নম্বরে দুটো বৈশিষ্ট্য, সাধারণ চাপ ও উষ্ণতায় কি হয়, যৌগগুলি কঠিন অবস্থায় থাকে। আচ্ছা কঠিন অবস্থায় কেন থাকে,
তাহলে আয়নীয় যৌগে কি হয়, যে একটা যেটা দেখালাম এক্ষুনি, Na প্লাস প্লাস Cl মাইনাস, এরা কি হয় গঠন করে কি হয় NaCl। এখানে কি হয় না, সাধারণ চাপ ও তাপমাত্রায় কি হয় না, আয়নীয় যৌগে কি হয়, বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন গুলো এবং অ্যানায়ন গুলো, বুঝতে পারছি ক্যাটায়ন অ্যানায়ন মানে হচ্ছে বিপরীত, তাহলে বিপরীত যে আধানগুলো থাকে এদের মধ্যে কি হয় তীব্র তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে। এই জন্য কি হয় এগুলো কঠিন অবস্থায় থাকে সাধারণ চাপ ও তাপমাত্রায়, মানে উষ্ণতায় আর কি। 2 নম্বর কি, উচ্চ গলনাঙ্ক হয়, উচ্চ গলনাঙ্ক হয়। কেন হয়, তার কারণ হচ্ছে না, প্রথমে বললাম কি না, সাধারণ চাপ ও উষ্ণতায় কি হয় এগুলো কঠিন অবস্থায় থাকে, তার কারণ হচ্ছে ক্যাটায়ন গুলো আর অ্যানায়ন গুলো তীব্র তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে। তাহলে যদি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ধর মানে একটা জিনিস NaCl ধর না, এইটাই ধর, যদি Na আর Cl কি হয় তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, খুব মানে শক্তিশালী বন্ধনে আবদ্ধ আছে, তাহলে ওকে ভাঙতে হলে কি হবে, বেশি তাপ শক্তির প্রয়োজন হবে। কারণ যে যত দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে তাকে ভাঙতে গেলে তার থেকে বেশি হয় কি হবে, তাপ শক্তি তাকে দিতে হবে। যে যত দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে তাকে ভাঙতে হলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাই কি হয়, যেহেতু আয়নীয় যৌগগুলোতে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই বেশি পরিমাণে তাপ শক্তির দরকার হয়। সেই জন্য কি হয়, যেটা বললাম উচ্চ গলনাঙ্ক, বেশি দিতে গেলে কি হবে, উচ্চ গলনাঙ্ক হবে এইগুলো। আর একটা যেটা হয় 3 নম্বর, কি হয়, কঠিন কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু কি হয়, গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কেন, কারণ হচ্ছে একই অ্যান্সার, ক্যাটায়ন অ্যানায়ন গুলি কি হয় তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। সেই জন্য কি হয়, কঠিন অবস্থায় আয়নগুলো চলাচল করতে পারে না, কারণ এগুলো তো আয়ন থাকে Na+Cl মাইনাস। সেই জন্য কি হয়, এই আয়নগুলো চলাচল করতে পারে না। কেন, কারণ ওরা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, সেই জন্য আয়নগুলো চলাচল করতে পারে না। আর আয়নগুলো যদি চলাচল না করতে পারে তাহলে তড়িৎ পরিবহন হবে না, কারণ আয়নগুলো তো যাচ্ছে না, যেতে পারছে না ও। কিন্তু যদি এটাকে তুই গলিয়ে দিস, যদি এটা গলিয়ে দিস, মানে যেটাতে সলিউবল হয়, যেটাতে দ্রবীভূত হয়, সেটাই করে দিলে কি হবে, তখন এই NaCl-টা Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে তখন কি হবে বুঝতেই পারছিস, আয়নগুলো ফ্রি হয়ে গেল, আয়নগুলো মুক্ত হয়ে গেল, তখন আয়নগুলো ইজিলি তড়িৎ পরিবহন করতে পারে। সেই জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। অনেক সময় পড়ে পরীক্ষায় কি কোশ্চেন, যে আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন। এখানেও আছে, তোদের আরো 2-3 জায়গায় আসবে একই রকমের কোশ্চেন, একই কোশ্চেন, পুরো একই কোশ্চেন, কঠিন অবস্থায় করে না কিন্তু গলিত অবস্থায় করে কেন। আমি এখন থেকে বলে দিচ্ছি এই কোশ্চেন পরেও আসবে। সেখানে হয়তো তোকে নাম দিয়ে দিল যে এই মৌলটা এই যৌগটা কেন করে, গলিত অবস্থায় কেন করে, কঠিন অবস্থায় কেন করে না, এরকম কোশ্চেন থাকবে, পুরো একই কোশ্চেন পুরো। তাহলে এইগুলো কি হলো, তোর আয়নীয় যৌগের সাধারণ বৈশিষ্ট্যগুলো, যে আয়নীয় বন্ধন হতে গেলে কি রকম টাইপের লাগে, ধর্মগুলো কিরকম হতে হয়, সেইগুলো বললাম। এবারে এই আয়নীয় যৌগগুলো যে প্রথম আবিষ্কার করেছিল সেটাকে, মানে কিভাবে এরা মানে Na+Cl মাইনাস যেগুলো প্রথম মানে কিভাবে এসেছিল এইগুলো, মানে কিরকম কনসেপ্ট কিরকম ধারণা অনুযায়ী এসেছিল, সেইগুলো হচ্ছে বিজ্ঞানী র্যালে আর র্যামজে কি করেছিল না, প্রথম হচ্ছে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার করেছিল কি আর্গন। এবার সেখানে তারা কি দেখেছিল, যে কিছুর সঙ্গে কিছু বিক্রিয়া করে কিরকম কনসেপ্টে এসেছিল না, সেখানে দেখেছিল যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, এর আগেও বলেছি কি হয়, তারা কোনরূপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু তাদের কারণ কারণ হচ্ছে তারা খুব স্থায়ী, তারা খুব স্টেবল হয় সেই জন্য। কিন্তু তাদের আশেপাশে যেই ইলেকট্রনগুলো মানে যেই মৌলগুলো থাকে
তারা কি হয় দেখেছিল যে মানে খুবই তারা হয় মানে তারা চায় কি একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে দিয়ে কি হয় ওই নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, সেই জন্য এই আয়নীয় যৌগগুলো তৈরি হয় আর আয়নগুলো সৃষ্টি হয়। তার কারণ কি আয়নগুলো সৃষ্টি হয় কেন? কারণ এই প্রথম পেজেই বলেছি দেখ এখানে যে আয়নগুলো সৃষ্টি হয় তার কারণটা কি না, যদি কোনো মৌল চায় যে ইলেকট্রন একটা গ্রহণ করে দিয়ে বা একটা ইলেকট্রন বর্জন করে দেয় তখন তার আয়নে পরিণত হয়। আর সেটা সম্ভব কখন? যদি ওই মৌলগুলো নিষ্ক্রিয় মৌলের খুব কাছাকাছি থাকে, নাহলে তো হবে না। কারণ তো নাহলে ইজিলি যদি কারো 4 হয় সে 4 4 তো ইজিলি মানে 4টা ইলেকট্রন গ্রহণ করা 4টা ইলেকট্রন বর্জন করা খুব একটা সহজ কাজ নয়। তার থেকে NaCl ধর, যেখানে Na মানে একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলেই চলে যাচ্ছে। দেখ Na যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে Na প্লাস, বা Cl যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cl মাইনাস। সেই জন্য কি হচ্ছে এইগুলো ইজিলি হয়ে যায় নিষ্ক্রিয় মৌলের কাছাকাছি যেইগুলো থাকে। আচ্ছা এইগুলো হলো আমি বললাম কি এইগুলো হলো আয়নীয় যৌগ ধর্ম। এবারে এই আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ হওয়ার কিছু শর্ত আছে, মানে সব যৌগগুলো তড়িৎযোজী যৌগ হতে পারবে না। সেই তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হওয়ার কিছু কিছু শর্ত আছে, মানে কখন হয় তাহলে কি হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ আয়নীয় যৌগ হওয়ার শর্ত। আচ্ছা 1 নম্বর হচ্ছে যেটা এক্ষুনি বললাম, 1 নম্বর শর্ত কি এদের যে যোজক ইলেকট্রন সংখ্যা সেইগুলো 1 2 বা 3। তাহলে কি হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা 1 2 বা ম্যাক্সিমাম 3 হওয়া উচিত। তার কারণ কি বললাম এক্ষুনি যে বললাম এই যে Na, তার কারণ হচ্ছে বাইরে যত কম ইলেকট্রন থাকবে সে চাইবে কি ওটাকে তত হাঁটিয়ে দিতে বর্জন করে দিতে। এইগুলো গেল কি ক্যাটায়নের। আর অ্যানায়নের কি হবে? এগুলো কি ক্যাটায়নের, ক্যাটায়ন সৃষ্টিকারী। আর অ্যানায়ন সৃষ্টিকারী যে সে কি চাইবে? অ্যানায়ন সৃষ্টিকারী মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা 5 6 7 হওয়া উচিত। তার কারণ কি দেখ প্রথম কথা 8 হবে না, কারণ যদি 8 হয় তাহলে সেটা নিষ্ক্রিয় মৌল এবং সেটা খুবই স্থির, সেই জন্য 8 তো হবেই না। তাহলে কিরকম হওয়া উচিত না, হওয়া উচিত এমন ভাবে যাতে ওই মৌলটা সে ইলেকট্রন গুলোকে ইজিলি বা সহজভাবে গ্রহণ বা বর্জন করতে পারে। তাহলে দেখ যদি ধারে একটা বা দুটো ইলেকট্রন থাকে তাহলে সে কি হবে সহজেই বর্জন করে দেবে। আবার যদি ধারে 6টা বা 7টা ইলেকট্রন থাকে তখন সে চাইবে কি একটা বা দুটো ইলেকট্রন ইজিলি গ্রহণ করে নিতে। সেই জন্য বলছে কি না ক্যাটায়ন সৃষ্টিকারী যোজক ইলেকট্রন সংখ্যা 1 2 বা 3 হওয়া উচিত এবং অ্যানায়ন সৃষ্টিকারী মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা 5 6 বা 7 হওয়া উচিত। যত কম থাকবে বা যত বেশি থাকবে তত ভালো। মানে হচ্ছে 1 বা 7 এইরকম যদি থাকে খুব ভালো, তারপর 2 3 হচ্ছে একটু কম, মানে যত ইজিলি ও গ্রহণ বা বর্জন করতে পারবে তত ওর বেশি। বোঝা গেল 1 নম্বরটা। আচ্ছা 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এদের মধ্যে যেইগুলো যৌগ গঠন করছে সেই যে গঠনকারী মৌলগুলো আছে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া প্রয়োজন। মৌলগুলির তড়িৎ
ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া প্রয়োজন। কোন মৌলগুলো? যে দুটো মৌল, একটা হচ্ছে ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল, একটা হচ্ছে অ্যানায়ন সৃষ্টিকারী মৌল। তাহলে ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তাহলে কি হবে, ওদের মধ্যে একটা মানে কি বলবো, তত আকর্ষণ বল বৃদ্ধি পাবে, NaCl দর। সেই জন্য বলছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হওয়া প্রয়োজন। 3 নম্বর, 3 নম্বরটা কি না, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলগুলো যে এগুলো আছে সেইগুলোর আয়নীভবন শক্তি কম হতে হবে। তার কারণটা কি? কারণ বলছি আমি, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলগুলি আয়নীভবন শক্তি যথেষ্ট কি হতে হবে, কম হতে হবে। তার কারণটা কি? যদি আয়নীভবন মানে আয়নীভবন শক্তি মানে কি, আমি আগেই বলেছি আয়নীভবন শক্তি মানে হচ্ছে যে ন্যূনতম শক্তি দিলে ওই মৌলটা একটা আয়নে পরিণত হবে, সেটা হচ্ছে আয়নীভবন শক্তি। তাহলে যদি তুই আয়নীভবন শক্তি কম হতে হবে, তার মানে কি, তুই কম শক্তি প্রয়োগ করলে এই মৌলটা আয়নে পরিণত হয়ে যায়, মানে ইলেকট্রন সঙ্গে সঙ্গে বর্জন করে দেবে। তো তুই সেটাই তুই চাস, যাতে অল্প দিলেই পেরিয়ে যায়, হাঁটিয়ে দিলাম। আর হাঁটিয়ে দিলেই কি হবে, আমি স্থির হয়ে যাবো, স্টেবল মৌল হয়ে যাবো, খুব ভালো। আচ্ছা, আর কি হবে? এটা তো হয়ে গেল। এবারে এটা কি, এটা ক্যাটায়নের জন্য, কারণ ক্যাটায়ন চাই কি, ইলেকট্রন গুলো, মানে ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো সে চাই কি, ইলেকট্রন গুলো বর্জন করে দিতে। আর যখনই বর্জন করার প্রশ্ন আসছে, যে আমি জানি, ধর আমি আচ্ছা আরেকটা লিখে নিই, তারপরে বলছি ওটা। আর অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলো অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলো কি চায়, ইলেকট্রন আসক্তি খুব বেশি হতে হবে। আচ্ছা, তিনটে জিনিস আমি আবার বলছি। আমি একটা নিউক্লিয়াস, আমি NaCl আঁকছি ধর। প্রথমে দুটো সবাই দেখেছি, আমি আগেও এঁকেছি। তারপরে 8টা, 1 2 3 4 5 6 7 8, তারপরে একটা প্লাস Cl, এটা Na, Cl সেম দুটো। 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা, 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে আমি এটার কত, 2 8 1, এটার 2 8 7 Cl, ঠিক আছে। তার প্রথমেরটা আসি একবার, যোজক ইলেকট্রন সংখ্যা 1 2 বা 3 হওয়া উচিত। তার কারণ কি, Na চাইবে ইজিলি, খুব সহজ ভাবে এই একটা ইলেকট্রনকে বের করে দিতে। আর Cl কি চাইবে, ইজিলি এই একটা ইলেকট্রনকে গ্রহণ করতে, তাই না? সেই জন্য যোজক ইলেকট্রন সংখ্যাগুলো ক্যাটায়নের জন্য চাই 1 2 3, আর অ্যানায়নের জন্য চাই বেশি। অ্যানায়ন মানে এইগুলো হচ্ছে অ্যানায়ন সৃষ্টিকারী মৌল। কারণ অ্যানায়ন সৃষ্টিকারী মৌল মানে কি, মাইনাস থাকবে মাথায়। তাহলে দেখ, Cl যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা মাইনাস হয়ে যাবে। সেই জন্য এই ধারটা কি, আচ্ছা অন্য কালার করলে ভালো হতো। সেই জন্য এই লাল কালারের দিকে যেগুলো আছে Cl,
সেইটা কি অ্যানায়ন সৃষ্টিকারী মৌল। তার কারণ কি ও একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, সেই জন্য অ্যানায়ন সৃষ্টিকারী মৌল। আর সবুজ গুলো এখানে যেগুলো আছে ও একটা ইলেকট্রন বর্জন করতে চায়, সেই জন্য ও ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল। তাহলে আমি এখন বললাম কি ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল কোনগুলো, অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলো কোনগুলো। যেইগুলো ইলেকট্রন গ্রহণ করতে যায় সেগুলো অ্যানায়ন সৃষ্টিকারী মৌল, যেইগুলো একটা ইলেকট্রন বর্জন করতে যায় সেগুলো ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল। সেই জন্য যেইগুলো ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল তাদের শেষের কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা সেইগুলো কি 1 2 মানে কম হওয়া উচিত। আর যেগুলো অ্যানায়ন সৃষ্টিকারী মৌল তাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথে অবশ্যই বেশি হওয়া উচিত। প্রথমটা গেল। 2 নম্বর তো বলার কিছু নেই, বলেইছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া প্রয়োজন, নাহলে হবে না। 3 নম্বরটা হচ্ছে কি আয়নী ভবন শক্তি যথেষ্ট কম হওয়া উচিত কার, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলের। ক্যাটায়ন মানে কি এই দিকটা সবুজ, কেন কম হওয়া উচিত? আয়নী ভবন শক্তি মানে কি বললাম যেটা, যে কম শক্তি দিলেই যেন ওটা ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে আয়নে পরিণত হয়। তাহলে দেখ এর একটা ইলেকট্রন আছে, তাহলে তুই কি মানে আমরা কি চাইবো যে একে, আমরা নয় মানে মৌলটাই আর কি, মৌলটা কি চাইবে যে খুব কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে সঙ্গে সঙ্গে বাইরে বার করে দিই, আমি একটা স্টেবল একটা জায়গায় চলে যাব। আর এপাশে সিএল এ কি চাইবে, ও চাইবে, ও কিন্তু বার করতে চাইবে না, ও চাইবে আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিই। সেই জন্য বলেছে দেখ ক্যাটায়নের জন্য আয়নী ভবন শক্তি যথেষ্ট কম হওয়া উচিত, অ্যানায়নের জন্য কি ইলেকট্রন আসক্তি হওয়া উচিত। ইলেকট্রন আসক্তি মানে কি, আসক্তি মানে কি আমার টান আছে, মানে দিলেই নিয়ে নেবো এরকম টাইপের আর কি, দিলেই নিয়ে নেবো এরকম, ইলেকট্রন গ্রহণ করে নেবো সঙ্গে সঙ্গে, সেটা কি ইলেকট্রন আসক্তি খুব বেশি হতে হবে। এবারে কি এই যে আয়নীয় যৌগগুলো পড়লাম, এই আয়নীয় যৌগের হচ্ছে তাহলে যেগুলো মানে অণুর যেগুলো ওজন থাকবে মানে ভার যেটা থাকবে তাকে কি বলা হয় আণবিক ওজন। কিন্তু এই আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটা কি ব্যবহার হয়। আর সেটা মানে কেন সেটা বলছি আমি, কেন আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন বলা হয়। তার কারণ হচ্ছে কি আমরা আয়নীয় যৌগ যেটা দেখলাম, ধর একটা NaCl যেটা বললাম, NaCl ধর Na+Cl- বহুবার লিখেছি, দেখ কোথায় গেল Na+, এইখানেও দেখেছি Na+Cl-। তো আয়নীয় যৌগের ক্লাসে কি হয়, প্রতিটা ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা, লিখে দেয় এখানে, আয়নীয় যৌগে আয়নীয় যৌগের ক্লাসে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং উল্টোটা মানে প্রতিটি অ্যানায়ন প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা তোরা আমার সঙ্গে লিখতেও পারিস বা বইও পেয়ে যাবি হয়তো, স্থির তড়িতিক আকর্ষণ বল দ্বারা, হ্যাঁ লিখতে থাকলে তোদের নিজেরও পড়া হয়ে যাবে, আবদ্ধ থাকে। ফলে কি হচ্ছে তাহলে কি বললাম না, আয়নীয় যৌগের ক্লাসগুলোতে কি হয়, প্রতিটা ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটা অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। তার ফলে কি হয় না, আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর কোনো অস্তিত্ব নেই, মানে আলাদা করে অণু কোনো আছে এরকম কোনো থাকে না, সবগুলো কি হয় একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, অ্যানায়ন গুলো ক্যাটায়ন দ্বারা, ক্যাটায়ন গুলো অ্যানায়ন দ্বারা। সেই জন্য এখানে কি হয় বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব থাকে না। সেই জন্য
আয়নীয় যৌগে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব মানে কি তাই অস্তিত্ব থাকে না বা নেই, অস্তিত্ব নেই বা থাকে না, যাইছে দেখতে পারিস। তাহলে তা বুঝতে পারছিস কি না, আয়নীয় যৌগে অন্য কোনো মানে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব নেই। সেই জন্য বিচ্ছিন্ন যে কোনো অণুর মানে অন্য কোনো অণুর অস্তিত্ব নেই বলে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটা ব্যবহার করা হয়। তার কারণ কি, সংকেত মানে হচ্ছে ফর্মুলা ওয়েট, বুঝতে পারছিস? তাহলে যেই ফর্মুলাটা থাকে তার ওয়েটটাই হচ্ছে একই, সেই জন্য আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয়। একটাই কারণ, তার কারণ হচ্ছে আয়নীয় যৌগে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব নেই। তার কারণটা কি, কেন অণুর অস্তিত্ব নেই বিচ্ছিন্ন? তার কারণ হচ্ছে আয়নীয় যৌগের ক্লাসে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা, আবার প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা তাড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। সেই জন্য এখানে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব থাকে না বা নেই। আর তাই আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটা ব্যবহার করা হয়। এবারে তোদের মোটামুটি তাহলে সকাল থেকে মানে প্রথম থেকে কি বললাম তোদেরকে, ক্লাসের শুরু থেকে কি বললাম? প্রথমে বললাম যে জাস্ট রিক্যাপ করছি জাস্ট, তারপরে তোদের কিছু এক্সাম্পল করাবো যেইগুলো পরীক্ষায় আসবে। প্রথমে কি বললাম, যে পরমাণু কি, অণু কি, মৌল কি, যৌগ কি, আয়ন কি। দেখ এখানে যদি আয়ন তোদেরকে না বলতাম তাহলে কিন্তু পরে আয়ন বুঝতে পারতিস না, সেই জন্য আগে থেকে বলে দিলাম যৌগ কি, আয়ন কি, এগুলো কি। তারপরে কি পড়ালাম, যে রাসায়নিক যে বন্ধন হয় সেগুলো কি, দুটো যৌগ মানে দুটো মেনলি টাইপ হয়, একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয়, আর একটা হচ্ছে সমযোজী। তারপরে বললাম কি না, আয়নীয় যৌগ যেগুলো হয় তাদের কিছু ধর্ম থাকে, সেইগুলো বললাম যে কি, সাধারণ চাপ তাপে কি হয়, কঠিন অবস্থায় থাকে, উচ্চ গলনাঙ্ক হয়, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কেন আমি সেটা বলেছি তো দেখে নিবি তোরা পরে। 3 নম্বর পেজ, এখানে আমরা মেনলি এসেছিলাম কি, এখান থেকে মেনলি শুরু হয়েছিল আমাদের, যে আয়নীয় যৌগ হতে গেলে কি কি জিনিস থাকতে হয়। 1 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, যে ক্যাটায়ন মানে ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো থাকে তাদের যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক মানে হচ্ছে লাস্ট কক্ষপথে, শেষ কক্ষপথে যেগুলো থাকে, যটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা। যেমন তোরা দেখতে পাচ্ছিস এনে সোডিয়ামে লাস্টে কটা আছে, ইলেকট্রন একটা, সেই জন্য যোজক ইলেকট্রন সংখ্যা কত, 1। তাহলে ক্যাটায়ন সৃষ্টিকারী যেগুলো হয় তাদের যোজক ইলেকট্রন সংখ্যা 1, 2 বা 3 হওয়া উচিত। অ্যানায়ন সৃষ্টিকারী যেগুলো তাদের 5, 6 শেষের দিকে হওয়া উচিত, 6, 7 এরকম। 2 নম্বর বলেছিলাম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া উচিত। 3 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম কি, ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো থাকে তাদের আয়নে পরিণত করা শক্তি বা আয়নীভবন শক্তি কম হতে হবে। আর অ্যানায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা প্রবণতা বেশি থাকতে হবে, যেটাকে বলছে কি ইলেকট্রন আসক্তি খুব বেশি হতে হবে। তারপরে আমরা এসেছিলাম কি না, আমরা যে কথা বলি অনেক সময় অণুর ক্ষেত্রে আণবিক ওজন, কিন্তু আয়নীয় যৌগ যেগুলো থাকে সেখানে কি হয়, প্রতিটা ক্যাটায়ন আর অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক মানে অপোজিট জিনিস দ্বারা, মানে ক্যাটায়ন হলে অ্যানায়ন দ্বারা, অ্যানায়ন হলে ক্যাটায়ন দ্বারা স্থির তাড়িতিক বল দ্বারা আবদ্ধ থাকে, একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। সেই জন্য আয়নীয় যৌগে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব নেই আলাদা করে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের থেকে সংকেত ওজন কথাটা ব্যবহার করা উচিত বা যথাযথ বলতে পারিস। এই ছিল এতক্ষণ পর্যন্ত পড়া। এবারে কি করব, আমরা আয়নীয় যৌগের উদাহরণ দেখব, যেটা তোদের পরীক্ষায় অনেক সময় বেশিরভাগ সময় পড়ে। নেক্সট পেজে যাই, আলাদা পেজ থেকে এখানেই করি, হয়ে যাবে একটা। আচ্ছা, একটা তো আমি দেখিয়ে দিয়েছি তোদেরকে, NaCl সবাই পারা উচিত। কি হবে NaCl এর? আচ্ছা, Na কটা থাকে, 2, 11টা। 8, 1। কেন করেছি বলেছি, আবারও বলছি আমি,
যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রনের যে বিন্যাস, সোজা কথা যেটাকে বলে ইলেকট্রন বিন্যাস, সেটা কি হয় 2n² ফর্মুলাতে হয়। আমি আগেও বলেছি 2n² হয়। সেই জন্য 2n² প্রথম সবসময় কটা হয়, দুটো হয়, তারপরে ওগুলোতে কটা হয়, 8টা করে হয়। প্রথম আমি লিখে দিচ্ছি এখানে, প্রথম কক্ষপথে ইলেকট্রন কটা থাকে, দুটো। তারপর থেকে কটা থাকে, ওর 8টা। ম্যাক্সিমাম 8টা। 8টার বেশি থাকতে পারে না। 8টার বেশি হলেই নেক্সট কক্ষপথে, বোঝা গেল? 8টার বেশি হলে নেক্সট কক্ষপথে। আচ্ছা, আমি তোদের কোনো জানার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি। কক্ষপথের নামগুলো এরকম হয়, প্রথমটা হয় কে, তারপরটা এল, তারপরটা এম, এরকম করে চলতে থাকে। তারপরে যাই হোক, এম, এন, হ্যাঁ ও, চলতে ও। থাকে ওটা। তো তোর তিনটে ম্যাক্সিমাম 4টে তোর পরীক্ষায় পড়তে পারে, মানে তাও এইগুলো জানার দরকার নেই, জাস্ট তোর মানে যদি কেউ জানার থাকেও জানতে পারিস। আচ্ছা, তারপরে তাহলে 8টা যেটা বললাম। এবারে দেখ, এন এর কটা, এগুলো কিন্তু মুখস্থ করবি, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে না। এন এর কটা হয়, 11টা, তাই না? এন এর ইলেকট্রন কটা, 11টা তো। তাহলে 11টা বলে প্রথমে কটা ধরবে, দুটো। দেখ প্রথমে তো, কারণ দুটোই তো ম্যাক্সিমাম, দুটোর বেশি তো হতেই পারে না, তা সেই জন্য প্রথম কক্ষপথে দুটো। কেউ বুঝতে না পারলে বলবি, পরে কিন্তু প্রবলেম হবে এখন না বুঝতে পারলে। সেই জন্য প্রথম কক্ষপথে দুটো, কারণ প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম দুটো ধরতে পারে, তার থেকে বেশি ধরবে না। সেই জন্য প্রথমে 2 লিখেছি, দেখ 2, কারণ প্রথম কক্ষপথে দুটো। নেক্সট কমা, কমা যখনই দিয়ে দিলি মানে কি, তার পরের কক্ষপথে চলে গেল, কারণ এখানে 11টা আছে। তার পরের কক্ষপথে কটা ধরতে পারে, ম্যাক্সিমাম 8টা। আমি 8 লিখে দিয়েছি, কারণ কি, আমার 2 এর সঙ্গে 8 যোগ করলেও আমার 11 পেরোচ্ছে না, 2 এটা 10। তাহলে আমার আরো বাকি থাকে কোটা, একটা, সেটা কোথায় যাবে, পরের কক্ষপথে, কারণ এখানে তো 8টা ম্যাক্সিমাম। পরের কক্ষপথে চলে গেলো একটা। এখানে কেন 1 লিখেছি, কারণ তো একটাই হবে, 2 আর 10 তো হয়ে গেল, বাকি থাকে একটা, আমাকে একটাই লিখতে হবে। এই জন্য কত হলো, 2, 8, 1। এবারে 2 যে, আচ্ছা 2, 8, 1 হয়ে গেল। এবারে আমি এন এর ইলেকট্রনটা দেব কি, একটা। কেন কেন বলছি আমি, কেন বলছি আমি? একটা ইলেকট্রন, এই যে 1-এর জন্য আমি একটা ফুটকি মারলাম। একটা কেন দিবি, তার কারণ হচ্ছে যখনই বাইরে 8টা করে তুই ইলেকট্রন দিয়ে দিবি, ওইগুলো কি নিষ্ক্রিয় কোনো একটা মৌল হয়ে গেল। যখনই বাইরে 8টা আছে, সেই মৌলটা কি নিষ্ক্রিয়। সেই জন্য 2, 8, দেখ এই কক্ষপথগুলো মানে পরিপূর্ণ হয়ে গেছে, ধরবে না। সেই জন্য এগুলো দেওয়ার কোনো যুক্তি নেই। বাকি থাকে কটা, একটা। দেখ একটা, এটা কোনো পরিপূর্ণ নয়, সেই জন্য একটা দিলাম এখানে, বুঝে গেল কেন। প্লাস সিএল। সিএল এ কটা হবে, তোরা বলতে পারিস এখানে। প্রথম কক্ষপথে কটা ধরবে, দুটো, কারণ দুটো ধরবেই ম্যাক্সিমাম। তারপর কক্ষপথে ধরবে কটা, 2, 8, কারণ 8টাই ম্যাক্সিমাম। 2, 8 কত হলো, 10। বাকি থাকলো কটা, 7টা। 7টা পরেরটা ধরবে, কারণ কি, কারণ এর মানে নেওয়ার ক্ষমতা কটা, 8টা। দেখ তারপরেও 8টা নিতে পারে, সেই জন্য 7টাই আমি লিখে দিলাম, 7। আচ্ছা, উপরে 17 লেখা দরকার নেই, প্রথমে তো লিখতে পারিস যে সিএল এর ইলেকট্রন সংখ্যা 17, তারপরে 2, 8, 7 লিখতে পারিস। আচ্ছা, এবারে তাহলে আমাকে কটা ইলেকট্রন ড্র করতে হবে এখানে, 7টা। কেন বুঝতে পারলি, কারণ 7টা ওর বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে, তাহলে আমি 7টা ইলেকট্রন ওখানে আঁকবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, 7টা। এবারে সোডিয়াম কি চাইবে, ইলেকট্রনটা দিয়ে দিতে, আর ক্লোরিন চাইবে ইলেকট্রনটা নিয়ে নিতে। না বুঝতে পারিস না? তাহলে এটা করলে কি হবে, যখন এটা হয়ে গেল তখন কি হলো, এনে প্লাস, কি হবে মাথায়, প্লাস। প্লাস। আর এখানে থাকলো কি, 2 আর 8, এই কারণ একটা দিকে চলে গেল, 50%। তার জন্য তো প্লাস হয়েছে। দেখ বেরিয়ে গেল বলেই প্লাস হয়েছে এটা। সেই জন্য দেখ 2, 8, একটা বাদ চলে গেল, 2, 8 হয়ে গেছে। প্লাস সিএল, কটা হবে এখানে, 8টা। তাহলে এটা কি হয়ে গেল, 2, 8, 7 ছিল, কিন্তু একটা বেড়ে গেল 8।
18 তুই সিএল এর 8টা দেখাতেও পারিস না দেখাতেও পারিস, বাট উপরে মাইনাস দিতে হবে। এনএ তাহলে কি উৎপন্ন হলো? এনএ প্লাস সিএল মাইনাস, যেটা কি NaCl। যারা বুঝতে পেরেছিস তারা বলতে পারিস আমার সঙ্গে সঙ্গে, মানে যখন লিখছি। তাহলে লিথিয়ামের কটা হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের কত? 3। 3-এর জন্য কি হবে? 2 তারপরে 1, 1 হ্যাঁ কারণ 8টা নেওয়ার ক্ষমতা আছে আর ওর আছে একটা, আমি একটাই লিখবো 1 প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন কত হয়? 1। হাইড্রোজেন তো প্রথমেই 1। 1 মানে বুঝতেই পারছিস। তাহলে লিথিয়ামের বাইরের কক্ষে কটা আছে? একটা। হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা আছে? একটা। মানে তো একটাই কক্ষপথ আছে অবশ্যই, একটা। তাহলে এবার ভাব, লিথিয়াম তাহলে কি হয়? 2 থাকলে স্টেবল আর 8 থাকলে স্টেবল, মানে স্থির। সেই জন্য লিথিয়াম কি চাইবে? ও একটা ইলেকট্রন বার করে দিতে, হাঁটিয়ে দিতে চাইবে, বর্জন করে দিতে চাইবে। কার দেবে? কাকে? হাইড্রোজেনকে। হাইড্রোজেন কারণ হাইড্রোজেন চাইবে, হাইড্রোজেন চাইবে কি আমি একটা নিয়ে নিই, তাহলে 2 হয়ে যাবে, আমিও স্থির। আর লিথিয়াম চাইবে কি? আমি একটা ইলেকট্রন দিয়ে দিই ওকে, আমিও স্থির। সেই জন্য লিথিয়াম চাইবে ইলেকট্রন বর্জন করতে, হাইড্রোজেন চাইবে ইলেকট্রন গ্রহণ করতে। একটা এই জন্য গ্রহণ লিথিয়াম একটা করতে। দিয়ে দিল, হাইড্রোজেনটা নিয়ে নিল। এটা হলে কি হবে তাহলে? লিথিয়াম ইলেকট্রন বর্জন করেছে, সেই জন্য কি লিথিয়াম কি হবে মাথায়? মাইনাস। মাইনাস না প্লাস? আর আমার তো মনে হচ্ছে ইলেকট্রন দিলে প্লাস কি না হয়? ইলেকট্রন বর্জন করে দিলে কি হয়? প্লাস। মাইনাস। ইলেকট্রন বর্জন করা মানে নেগেটিভটাকে হাঁটিয়ে দেওয়া, নেগেটিভ প্লাস হাঁটিয়ে দেওয়া নাকি প্লাস আচ্ছা, হবে। প্লাস, হাইড্রোজেনটা মাইনাস হবে। হাইড্রোজেনটা মাইনাস। এখানেও 2, দুটোই 2 হয়ে যাবে। এটা কি উৎপন্ন হলো? লিথিয়াম হাইড্রাইড, LiH। বোঝা গেল? নেক্সট তোরা একটা ট্রাই কর, আমি দিচ্ছি। পরে যারা ভিডিও দেখবি তারাও, জানি না কে ক্লাস করছে কে ক্লাস করছে না, যারা ভিডিও দেখবি তারাও দেখার পরে ভিডিও নিজেরা ট্রাই কর। CaO তোরা ট্রাই কর, দেখি কেমন করিস। CaO ট্রাই করে বল। তাহলে কি ঠিক বলেছিস? ভালো। তাহলে কি হলো? Ca20 আমি লিখে দিয়েছি। যাই হোক, দেবে না তোদের পরীক্ষায়, আমি লিখে দিয়েছি এখানে 2 8, 2 8 10, তারপরে 8টা থাকবে 18, তারপরে দুটো থাকবে 20। তাহলে কি করবে? 2 8 8 পর্যন্ত তো পুরো ভর্তি আছে, তাহলে শেষে আছে কি দুটো। তাহলে দুটো আমি ইলেকট্রন করে দিলাম। প্লাস অক্সিজেন। অক্সিজেনে কটা আছে? 2 6, কারণ লাস্ট কক্ষপথে 8টা ধরতে পারে, এখানে কি হচ্ছে 8টা আছে, তাহলে প্রথম কক্ষে দুটো, তারপর কক্ষে 6টা। তাহলে কি হলো? 6টা এঁকে দিই, 1 2 3 4 5 6। তাহলে দেখ, ক্যালসিয়াম কি চাইবে? দুটো ইলেকট্রন বর্জন করতে, তাহলে ও স্টেবল হয়ে যাবে 2 8 8। আর ইলেকট্রন চাইবে এই দুটো ইলেকট্রন গ্রহণ করতে, তাহলে 6 থেকেও 8 হয়ে যাবে। তাহলে এই দুটো ইলেকট্রন চলে যাবে এখানে, এখানে। তাহলে কি হবে উৎপন্ন? তাহলে সিএ যেহেতু ইলেকট্রন বর্জন করেছে, সিএ কি হবে? প্লাস। কটা Ca ইলেকট্রন বর্জন প্লাস করেছে? আর ও দুটো। মাইনাস। এই জন্য 2 প্লাস। দুটো ইলেকট্রন 2 বর্জন প্লাস। করেছে, 2 প্লাস। একটা ইলেকট্রন বর্জন করলে প্লাস, 1 প্লাস মানে প্লাস। তাহলে কত হলো? 2 8 8, কারণ দুটো ইলেকট্রন চলে গেছে, বর্জন করে দিয়েছে। প্লাস অক্সিজেন 8টা করে দিয়ে 2 3 4 5 6 7 8। কটা ইলেকট্রনে ইলেকট্রন গ্রহণ মাইনাস করেছে? হবে। দুটো, সেই জন্য 2 মাইনাস। মাইনাস। যটা ইলেকট্রন গ্রহণ করবে তত মাইনাস, যটা ইলেকট্রন বর্জন করবে তত প্লাস। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8, কারণ 6 ছিল, এখন দুটো গ্রহণ করে নিয়েছে, তাই 8 2 8। কি উৎপন্ন হবে? এটা CaO। যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে 3 মাইনাস, 3টে ইলেকট্রন বর্জন করলে 3 প্লাস। তোদের আয়নীয় যৌগ মোটামুটি শেষ। যারা ক্লাস করছিস বা করছিস না সবার জন্যই হোমওয়ার্ক থাকবে, কারণ তোরা নিজেরাই বুঝতে পারবি তোরা করতে পেরেছিস কিনা। হোমওয়ার্ক কি?
MgCl2, সোডিয়াম ক্লোরাইড। এই দুটোর গঠন তোদেরকে আয়নীয় যৌগের সাহায্যে কেমন ভাবে হয়, কেমন ভাবে ইলেকট্রন বর্জন হয়, কেমন ভাবে ইলেকট্রন গ্রহণ করে, যা যা মানে যেটা আমি করলাম 3-4টা এক্সাম্পল করালাম, তোরা নিজেরা ঘরে ট্রাই করে এই দুটো MgCl2 আর NaF। যদি তোরা পেরে যাস, দেখিস যে হ্যাঁ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পেরে গেছি, ব্যাস, তাহলে তোরা শিখে গেছিস, কোনো অসুবিধা নেই। নেক্সট দিন সমযোজী পড়াবো। আজকে এখানে শেষ। আর সে একই জিনিস বলবো, না যদি বুঝতে পারিস ভিডিও আবার দেখতে পারিস, পিডিএফ পাঠাবো, পিডিএফ দেখতে পারিস, বাট যেন পড়াটা হয়, এটাই মেন কথা। আর এইগুলো যদি তোরা নিজেরা ট্রাই করে নিতে পারিস, করতে পারিস, তাহলে ভাবি তোর পড়া হয়ে গেছে, বুঝতে পেরেছিস।